লাদাখ বেড়ানোর সূচিটা এমনই যেন বইয়ের একটা অধ্যায় শেষ হলেই আর একটা শুরু। সেই নতুন অধ্যায়ের যেমন একটা ভূমিকা থাকে, লাদাখের এই রাস্তাগুলো সেই ভূমিকারই কাজ করে। এখন যেমন মরুভূমির মধ্যে দিয়ে চলেছি, সবুজের চিহ্নমাত্র নেই। মরুভূমির বুক চিরে চলে গেছে কালো ফিতের মতো রাস্তা, আমরা সেই রাস্তারই যাত্রী। আজ চলেছি হানলে, ভারতের একমাত্র গামা রে অবজারভেটরি সেন্টার দেখতে। সৌমরিডি যাওয়ার পথে থাকবো একদিন। এবার একটা মজার দৃশ্য, বরফ গলে যাওয়ার পর বিভিন্ন গ্রাম থেকে গবাদি পশু সংগ্রহ করে পশু চারকেরা উঠে যায় উঁচু চারণভূমিতে। আমাদের সামনে পড়ল তেমনই এক ভেড়ার দল, চলেছে এই দুঃখ পরিবেশে সামান্য সবুজের খোঁজে। গাড়ির আওয়াজ পেয়ে ওরা নেমে গেল পাশের মাঠে। এখন অ্যাটমসফিয়ারটা অল্প কিছু বদলেছে, একটা সবুজ মখমলের চাদর যেন মরুভূমির ওপর বিছিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন চীন ভারত সীমান্তের বর্ডার লাইন রিজাংলা বা রিজাং পাসের মধ্যে দিয়ে যাচ্ছে। ছবিতে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর গায়ে যে রাস্তা, ওগুলো চীনের। চীনা ভাষায় এই পাশের নাম হচ্ছে রেচিন লা। ভারতের লাদাখ আর চীনের সপাঙ্গুর লেক বেসিনের এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। পাহাড়ের নিচে কিছু তাঁবু দেখতে পাচ্ছি, ছবিতে হয়তো আসছে না। ওখানে ইন্দো চায়না সাময়িক পর্যায়ে নিয়মিত বৈঠক হয়। এখানে একটি স্মারক রয়েছে 13 কুমায়ুন ব্যাটালিয়নের সেনাদের স্মৃতির উদ্দেশ্যে। দাঁড়ালাম আমাদের সেই বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে। রিজাংলা ওয়ার মেমোরিয়ালের সামনে আমি দাঁড়িয়ে আছি। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। ঢোকার মুখেই একটি শিলালেখ, রেজাংলা মেমোরিয়াল, completed in 114 days in the proud memory of 114 brave hearts of Charlie Company, 13 কুমায়ুন। ঢোকা মাত্রই একজন সেনা আমাদের গাইড হিসাবে বুঝিয়ে দিতে লাগলেন এই স্মারক এলাকার মাহাত্ম্য। 1962 সালে চায়না আগ্রাসনের সময় চার্লি কোম্পানির ভারতীয় সৈন্যরা কিভাবে তাদের রুখে দিয়েছিল সেই কাহিনী তিনি শোনালেন। সেই বাহিনীর নাম 13 কুমায়ুন। তাদের সমস্ত সৈন্যই ছিল আহির। মাত্র 114 জন সৈন্য, 1500 চীনা সৈন্য আর তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছিল, আর চুশুল উপত্যকাকে বাঁচিয়েছিল। 1920-21 আরও একবার এই অঞ্চলে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়। বাংকার বাংকার ঠিক আছে हाँ हाँ सर जे 18 नवंबर को जी बहुत रिचार्ज सुबह 4-5 बजे वो जवान अहीर एक कम्युनिटी पाई जाती है उधर चिसुल हाइट चशूल चिसुल उसको याद रखने के लिए ये एक पिलर बनाएगा सर। उस टाइम ये एक स्तंभ बनाया गया था 1963 में फरवरी में सर। ठीक है सर। अभी सर आप इसके चारों साइड देख सकते हो 12 पिलर हैं सर। इसको मिलाकर 13 पिलर बन जाते हैं। नीचे मैम हमारे फॉर्मेशन लगे जो साइड में आप देख रहे हो ये इधर के এখানে মুভি দেখানো হয়। আমরা এখন সেন্টারে ঢুকছি, 13 মিনিটের একটি মুভি আছে, দেখবো আমরা। এখন বাজে 12:30। প্রায় 1.5 ঘন্টা কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারিনি। মুভি দেখে আর কিছুটা সময় কাটিয়ে আমরা আবার পথে নামলাম। আমরা জালাংলা পেরিয়েই চলেছি। এর যে কখন শেষ কেউ জানে না, আর কখন আমরা হানলে পৌঁছবো তাও কেউ জানে না। কেউ 70, কেউ 75, কেউ 50, যাও কাটা কিছু কিলোমিটার বলছে, আমরা সেটাই বিশ্বাস করছি। এবং যখন পৌঁছবো দেখবো এসে গেলাম। এই যে পাহাড়গুলো দেখুন,
এই পাহাড়গুলোর কথা আগে বলেছিলাম। যখন আপনারা যদি মানালি থেকে আসেন তখন এই পাহাড়ের ঢল দেখবেন, এই রঙিন পাহাড়। এখানে কিছু সবুজ ঝোপ আছে, মনে হচ্ছে এখানে কখনো কখনো জল জমে। কিছু ঘোড়াও রয়েছে। কাছেই একটা গ্রাম, চাষবাস, বাড়িঘরদর দেখতে পাচ্ছি। এখানে রাস্তাটাও লাল দেখছি। ভৌগোলিক ব্যাপারটা একটু পড়ে শুনে জানতে হবে পরে। গ্রামের রাস্তাগুলো একদিক দিয়ে ভারী মজার, পুরো গ্রামটাকে পেঁচিয়ে ঘুরিয়ে তারপর নিয়ে যায়, যাতে কারুর কোনো অসুবিধে না হয়, যে নেমে অনেকটা হাঁটতে হবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। সবারই বাড়ির সামনে দিয়ে রাস্তা। এটা বড় প্লেয়ার হুইল। গ্রামের নাম সাগা, TSAGA, সাগা, লাদাখ। এটা রেস্তোরাঁ রয়েছে, আশেপাশে আর কিছু নেই। ঢুকে দেখি, তেমন পেট ভরা কিছু খাবো না, যদিও সময় অনেকটাই গড়িয়ে গেছে, প্রায় 1টা। দেখি কি পাওয়া যায়। বাটার টোস্ট আর মোমো ভাগাভাগি করে খেয়ে আবার রাস্তায় নেমে পড়লাম। বিস্তারিত তৃণভূমিতে ভেড়ার দল চড়ে বেড়াচ্ছে। একটা চেকপোস্ট পেরিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে মোটামুটি প্রায় 60 কিলোমিটার যেতে হবে হাঁটলে। ওখানে এক জওয়ানের সঙ্গে দেখা হলো। এই ধুধো প্রান্তরেই তারা একা থাকেন, তো যখন আমাদের মতো ট্যুরিস্টরা আসে টুকটাক কথাবার্তা বলেন, বেশ ভালোই লাগলো। আমাদেরও ভালো লাগলো, তারও ভালো লাগলো। আবার আমরা এই ঊষর মরু প্রান্তর দিয়ে চলেছি। এই আমাদের রাস্তা। বেশ কিছুটা জলেরও দেখা পেলাম। দুপাশে শান্ত ধূসর পাহাড়ের মধ্যে দিয়ে চলার পর পেলাম একটা নাম না জানা নদী বা নালা। রিঙ্কু বলতে পারলো না আসলে এটা কি। আমরা একটা চেকপোস্টের সামনে দাঁড়িয়েছি। আমরা যে জায়গাটা পেরিয়ে এলাম তার নাম লোমা। প্রায় 13,000-এর কিছু বেশি উচ্চতায় এই জায়গাটার অবস্থান। এপার দিয়েই আমাদের যেতে হবে হানলে। রাস্তাটা ভারী সুন্দর, খুবই সুন্দর রাস্তা। দুংতি, খুব সুন্দর, খুব সুন্দর রাস্তা। এখান থেকে 44 কিলোমিটার গেলেই হানলে পড়বে। এখানেও দেখছি কিছু শাখা পথ চলে গেছে, কোথায় যে গেছে কে জানে। বাহ, এই তো চাই, মজা সে চলা। কিন্তু সময় তো দুটো পেরিয়ে গেছে। দীর্ঘ পথযাত্রায় যেমন সৌন্দর্যও আছে, তেমন ক্লান্তিও আছে। কিছুটা পরে আবার নাম না জানা নদীটি পাশে এসে পড়ল। ওরে বাবা, এই যে একটাই রং, শুধু বাদামি। রাস্তা আছে বটে, কিন্তু মনে হচ্ছে যেন নিরুদ্দেশে চলেছি, কোথাও কিছু নেই। ভাবতে থাকি যদি এ পথে একবার বিপদে পড়ি, সাহায্য তো পাওয়া যাবে যখন অন্য কোনো একটা গাড়ি আসবে তখন। তারপর মোবাইলের সিগন্যাল, সে পাওয়া তো দূরস্থ, যে কোম্পানিরই হোক না কেন। আমরা এসে গেছি হানলেতে। অবজারভেটরিটা এখনো চোখে পড়ছে না, ওই যে উপরে। ওই যে আই লাভ হানলে লেখা রয়েছে। এখনো অনেক কাজ হচ্ছে এখানে।
ডান দিকের ব্রিজটা পাশ করে আমরা সামনে এগোলাম। ব্রিজের ওপাশেও কিছু ঘরবাড়ি আছে দেখলাম। বুক করিনি, তাই রাতের আস্তানা খুঁজে নিতে হবে। খুঁজে পেতে পেয়েও গেলাম একটা দারুণ হোমস্টে। হানলেতে একটা হোমস্টেতে আমরা বুক করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আপাতত চলেছি অবজারভেটরি দেখতে। 3টে নাগাদ আমরা এখানে পৌঁছেছিলাম, এখন 4:10 বাজে। পাহাড় বেয়ে অনেকটাই ওপরে উঠতে হবে। বেশ অনেকটা রাস্তায় যেতে হচ্ছে দেখছি। উঠে পড়লাম পাহাড়ের পাকডন্ডি পথে। নিচের উপত্যকাটা দারুণ সুন্দর লাগছে। এসে গেছি অবজারভেটরি। আমার পেছনেই দেখা যাচ্ছে। সবাই ভালো আছি। রোদ্দুর আর গরম একসাথে কনসার্ট শুরু করে দিয়েছে। চোখ মেলে যে কিছু উপলব্ধি করব তার উপায় নেই। গাড়ি যেখানে দাঁড়ালো সেখান থেকে আরও খানিকটা হেঁটে ওপরে উঠে তবে দুটো সেই আইকনিক বিল্ডিং। ভেতরে ঢুকলাম। একজন গাইড সব বুঝিয়ে দিলেন। এই পরিসরে সে বর্ণনায় আর যাচ্ছি না। 4500 মিটার বা 14,765 ফুট ওপরে এই হানলে অবজারভেটরি। এখানকার দূষণমুক্ত আবহাওয়া আর পরিষ্কার আকাশ গ্রহ নক্ষত্র দেখার আদর্শ স্থান। এমনকি তুলনামূলকভাবে সব থেকে অন্ধকার আকাশ এখানেই পাওয়া সম্ভব হয়েছে, তাই এই স্থানের নির্বাচন। পৃথিবীর অল্প কয়েকটি জায়গাতেই এত উচ্চতায় অবজারভেটরি আছে। এখানে অপটিক্যাল, ইনফ্রারেড আর গামা রে টেলিস্কোপ রয়েছে। 1980 সালে অ্যাস্ট্রোফিজিক্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে বড় টেলিস্কোপ বসানোর পরিকল্পনা হয়। 1992 সালে হানলেকে ওই কাজের জন্য নির্বাচনও করা হয়। আর এই 2 মিটার লম্বা টেলিস্কোপ দিয়ে যেদিন প্রথম আকাশের দিকে তাকানো হয়, ক্যালেন্ডার পাল্টে হয়েছে 27শে সেপ্টেম্বর 2000 সাল। পাহাড়ের নিচে গামা রে ধরে বিশ্লেষণের যে ছাতার মতো রিসিভার রয়েছে তা দেখে হোমস্টেতে ফিরলাম। রাতে আবার আসার পরিকল্পনা নিয়ে। তখন টেলিস্কোপের মাধ্যমে তারা দেখার ইচ্ছে। রাত 8টা থেকে তারা দেখার নোটিশ হোমস্টেতে সাঁটা ছিল। পুরোটাই একটা বেসরকারি সংস্থার ব্যাপার। সময়ের আগেই পৌঁছে গেলাম। এক তরুণ গবেষক আমাদের নিয়ে গেলেন ল্যাবে। যতটা সম্ভব গামারে রহস্য বোঝালেন। পরে বাইরে টেলিস্কোপের মধ্যে দিয়ে চাঁদ তারা দেখে আমরা ঘরে ফিরলাম। আর শেষ হলো হানলের গল্প। নিয়মিত আমার গল্প শোনার জন্য আমার আড্ডা বেঞ্চের বন্ধুদের অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন। পরের পর্বে তো সৌম্যদিদির গল্প। তৈরি থাকুন।